তো রাতের ১২টা কি ১টার দিকে আমাকে রিবাত ফোন করছে। রিবাত মানে হচ্ছে আমার 10 ব্যাচ। তোমরা কিন্তু আসলে ঘটনাগুলো একটু লিঙ্ক করিও আরকি। রিবাত ফোন করছে বলছে, "ভাই একটু বাসা থেকে বেরোন।" আমি বলছি, "রিবাত বাসা থেকে বেরো মানে তোমারে এখন না তোমাকে আমি করছি। মানে বাসা থেকে এই বাসায় তোমাকে আগায় দিলাম। এখন কেন বাসা থেকে বেরোবো আবার?" ও বলছে, "না ভাইয়া" ও একটু কিন্তু করে বলতেছে মানে একটু গলা নিচু করে বলতেছে। বলছে, "ভাইয়া আপনি করেন।" বলছে, "বা আপনি ভাই আসেন বাসা থেকে বেরোন একটু বাসা থেকে বেরোন।" ও যখন বাসা থেকে বেরোবে আমি হাতে ভাত আছে ওই অবস্থায় আমি নিচে নেমে গেছিলাম। নিচে নামার পরে আমার আবার মনে হইছে কিরে রিবাত এভাবে কেন কথা বলতেছে? আমার বুকের মধ্যে এরকম মানে ধরো মানে একটা ভয় কাজ করে না? আমার আমার মনে হচ্ছে কি রিবাত আমাকে এখন এভাবে ফোন দেওয়া কেন জানি আমার আনইজি লাগতেছে। আমি আবার উঠে গেছি, বাসায় চলে গেছি আবার। আবার যখন চলে গেছি তো মোটামুটি গুছানো মানে এরকম এভাবে ঘন্টা ১.৫ মানে ঘন্টা খানেক মতো হয়ে গেছে। তো আমি টেনশন করতেছি। আমি কিন্তু আমার ওয়াইফ ছিল আমার পাশে। আমাদের বেডরুমে ছিল মাসুর ভাই আর তার শ্বশুর। তো আমি আর আমার ওয়াইফ ছিলাম হচ্ছে আমাদের একটা ওই মানে গেস্ট রুমের মতো ছিল আরকি ২ রুমের বাসা ছিল। ওই সামনের রুমে আমি আর আমার ওয়াইফ। তো আমার একটা মোবাইল ফোন ছিল Samsung এ A সিরিজের কোন একটা মোবাইল ছিল। আমার মামা আমার জন্য পাঠাইছিল কুয়েত থেকে। আ মডেল ভুলে গেছি নতুন মোবাইল একদম। তো ওখানে মোবাইলের মধ্যে যত কোরআন তেলাওয়াত ছিল সবগুলা ডিলিট করতেছি বইসা। আমার মধ্যে ভয় ঢুকে গেছে একটা। আমি এই ঘটনাগুলো আমার ওয়াইফকেও বলি নাই। এরকম এর মধ্যে আমি আমার শালাকে ফোন করছি যে, "তুমি কোথায়?" বলছে, "ভাইয়া কি হইছে?" ওরাও কিন্তু জানে ঘটনাগুলো যে ঘটতেছে ওরাও জানে। আমি বললাম যে, "ইমরান তোমার কি অবস্থা? কোথায় তুমি?" বলছে, "ভাইয়া আমি তো এরকম অবস্থা।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, পরে কথা বলব।" বলছে, "ভাইয়া কি হইছে আপনার? আপনি এভাবে কথা বলতেছেন কেন?" ও আমাকে বলছে, আমি বলছি, "না কিছু না, ফোন রেখে দাও।" তো আমি আসছি, শুয়ে রয়েছি ঘন্টা আমাকে কিন্তু রিবাত এর মধ্যে আর ফোন-টোন দিচ্ছে না। আমি বাসায় শুয়ে রয়েছি, আমার ওয়াইফ আছে পাশে। ও আমাকে বলতেছে, "কিরে তুমি কিছু বলতেছ না কেন? হঠাৎ করে তুমি মানে হয়ে গেছো। মানে কথাবার্তা বলতেছ না।" আমি ওরে কিছু বলতেছি না। আমি চুপ মেরে রইছি। আর আমি মোবাইল গুতাইতেছি। মোবাইলের মধ্যে মোটামুটি আমি আমার পিডিএফ-টিডিএফ যা আছে কোরআন তেলাওয়াত আছে। কোরআন তেলাওয়াত শুনতাম খুবই অনেক কোরআন তেলাওয়াত শুনতাম। আ সে বিভিন্ন বিভিন্ন জনের কোরআন তেলাওয়াত শুনতাম। আমার একটা নেশা ছিল আসলে ওই সময়ে। আমি কোরআন তেলাওয়াত ইমিটেট করতাম। মানে যেমন মিশরি রাশিদ আল আফাসি, তারপর ধরো আ শেখ মানে মোটামুটি যারা পপুলার ছিল আমি এগুলা ইমিটেট করতাম। মানে আমি কোরআন তেলাওয়াত মানে মোটামুটি শিখছি আসলে শুনে। প্রচুর কোরআন তেলাওয়াত শুনতাম। সব ডিলিট করা শুরু করছি একবারে সবকিছু। রাতের ১২টা কি ১টা বাজছে। বাসার মধ্যে নক। আমি তো মনে ভাবতেছি কি না কি হবে? আমার ওয়াইফ আমাকে বলতেছে, "তুমি যাইও না, আমি যাবো।" বলছি, "না তুমি থাকো, আমি যাই।" তো নক দিতেছে খুব জোরে নক করতেছে। ফার্স্ট এ আস্তে নক করছে, পর ধাম নক করা শুরু হয়েছে। রাতের ১টা বাজতেছে বা এরকম সময়ে। পরে নক করার পরে আমি বাসা থেকে বেরোইছি মানে আমি আমাদের রুম থেকে বেরোইছি। বেরোইছি। এর মধ্যে মাসুর ভাই আর মাসুর ভাইয়ের শ্বশুরও বেরিয়ে গেছে। ওই আমাদের বেডরুম থেকে। ওদেরকে আমাদের বেডরুম দিছি। আমার ওয়াইফও বেরোইছে পিছনে। আমি দরজা খুললাম। দরজা খুলে দেখতেছি আমাদের ভাই ব্রাদাররা চলে আসছে। আমার তো কলিজা শুকায় গেছে। তো আমাকে বলতেছে যে, "ফরহাদ কে এখানে?" তো আমি বলতেছি, "আমি ফরহাদ।" তো উম আমি বললাম যে, "আপনারা কারা?" জিজ্ঞেস করতেছি, "আপনারা কারা?" তো বলতেছে কি, "আমরা কারা বুঝতে পারতেছ না? বুঝতে পারতেছ না আমরা কারা?" তো এদিকে ওই মাসুর ভাই এবং মাসুর ভাইয়ের শ্বশুরে জিজ্ঞেস করতেছে, "আপনারা কারা?" তো ওরা বলতেছে, "আমি ওর ও আমার ভাইপোত।" আমাকে বলতেছে মাসুর ভাই, মাসুর ভাইয়ের শ্বশুর, "ও আমার ভাইপোত। আমরা ওর বাসায় বেড়াতে আসছি। আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, আমি ওকে খুঁজতে আসছি।" তো আমাকে ওরা বলতেছে যে, "তুমি মাসুরকে পাওয়া যাচ্ছে না, তোমার কি প্রবলেম?" ওই তোমার ওই যারা আসছে আরকি প্লেইন ক্লথস। বলছে, "তোমার কি প্রবলেম? ওকে পাওয়া যাচ্ছে না। তোমার এত লাফালাফি করার কি আছে?" তো আমাকে বলতেছে। আমি বলছি, "দেখেন সে বড় ভাই। আ আমরা একই স্কুলে পড়াশোনা করছি। আমরা একসাথে চলাফেরা করছি। উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর আব্বা এবং শ্বশুর আমার বাসায় আসছে।" তো বলতেছে এবার ওরা কথাবার্তা অত বেশি বলতেছে না। ওরা এসে আবার ঘাটাঘাটি শুরু করতেছে রুমের ভিতরে। আমার লাগেজ-টাগেজ গুলা আছে। ওই লাগেজ গুলা খুলতেছে। বলতেছে, তোমার পাসপোর্ট কই?" আমারে বলতেছে। তো আমি বলতেছি, "পাসপোর্ট, ল্যাপটপ, মোবাইল এগুলা কই?" মোবাইল তখন সাথে নিয়ে নিছে। মোবাইলটা মানে আমার ওই রুমের মধ্যে আমার ওয়াইফের হাতে ছিল। তো যাই হোক ও মোবাইল দিয়ে দিছে। আমার ল্যাপটপ খুঁজতেছে।
আমি বললাম যে, "আমার ল্যাপটপ, পাসপোর্ট নাই, এটা আমার অফিসে।" বলছে, "তোমার ল্যাপটপ, পাসপোর্ট নাই মানে তুমি বিদেশ থেকে আসছো ২ দিন। এখনো তোমার লাগেজগুলো নাই। তুমি বিদেশ থেকে আসছো, তোমার পাসপোর্ট আছে।" আমি বলছি, "না, আমার পাসপোর্ট নাই। আমার পাসপোর্ট ইয়াতে।" বলছে, "তোমার এনআইডি আছে?" তো এনআইডি আমি বলছি, "হ্যাঁ, আমার এনআইডি আছে।" তো আমি এনআইডিটা দিলাম। আসলে আমার পাসপোর্ট ছিল, আমি পাসপোর্ট দিই নাই ইচ্ছা করে। তো আমার এনআইডিটা দিছি আরকি এনে। ওরা আমার রুমে ঢুকছে। আমার টেবিলে যে বইপত্রগুলা ছিল, ওরা আবার মনে করছে আমার বেডরুম হচ্ছে আমি যেখানে আছি সেটা। এই যে মাসুর ভাই এবং মাসুর ভাইয়ের শ্বশুর ছিল আমার বেডরুমে। তো ওখানে ওরা ওখানে ভিতরে ঢুকে নাই বেশি ভালো করে। কিন্তু আমার এই রুমে ঢুকছে। মানে আমি আর আমার ওয়াইফ যেখানে আছি সেখানে ঢুকছে। সেখানের মধ্যে যে ওই কাবার্ডের মধ্যে কিছু বইপত্র ছিল। দুয়ার বই ছিল কতগুলা। ওই বইগুলা নিছে। তারপর আমার যে আ আমার যে টেবিলে, ওই টেবিলের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী ছিল। বইগুলা ওই একটা বই উনার লেখকটার নাম কি? আমার নামটা ভুলে গেছি লেখকের নাম। তো ওই বইগুলা ছিল। আর আমার ওয়াইফ তখন ওই বইমেলা থেকে কতগুলো বই-টইও কিনছিল ওই সময়ে। প্রোডাক্টিভ মুসলিম মনে হয় এরকম একটা বই-টই ছিল। ওগুলা সব ওরা ওই বইগুলা সব নিছে। নিয়ে-টিয়ে বের হইছি ওখান থেকে। আমাকে বলতেছে, আমার সাথে যেতে হবে।" তো আমার ওয়াইফ বলতেছে লাস্টে যে, এই মানে "আপনাকে ওকে নিয়ে কোথায় যাচ্ছেন?" ও কাঁদতেছে। মানে ওর মোটামুটি মানে আমি আর বেশি মানে রেসিস্ট করি নাই। তখন আমার ওয়াইফ বলতেছে যে, "আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন?" লাস্ট এটা বলতেছে। তখন ওরা মানিব্যাগ-টানিব্যাগ যখন নিছে, আমার আইডি কার্ড এই সেই সবকিছু যখন নিয়ে নিচ্ছে, আমার এখানে আমার ব্যাংকের কার্ডও ছিল। তো আমি বললাম যে, "ভাই, আমার কার্ডটা কাইন্ডলি দিয়ে যান। আমার ফ্যামিলি এটার উপর ডিপেন্ডেন্ট টাকার উপরে।" তো আমি আমার কার্ডটা পরে ওরা আমাকে কার্ডটা দিছে। আমি কার্ডটা আমার ফ্যামিলিকে দিছি, আমার ওয়াইফকে দিছি এবং আমি যাওয়ার সময় আমার লাস্ট ওয়ার্ড ছিল আমি কার্ডের পিন নাম্বারটা বলে গেছিলাম। তো যাই হোক ওটা আমার আসলে খুব ওই সময় ওই ঘটনা আমার খুব মনে পড়ে আরকি। এটা যে আমি লাস্ট কি বলে যাচ্ছি। আসছি বাসায় বের হইছি তখন দেখতেছি একটা মাইক্রোবাস কালো গ্লাসওয়ালা। তো মাইক্রোবাসের মধ্যে দেখতেছি আমার ওই চুয়েটের যে ছোট ভাই আছে না? তোমার ওই রিবাত আর আশরাফ তোমার আরজু। ওরা ২ জন সামনে। ব্লাইন্ড ফোল্ডেড, হ্যান্ডকাপড। হ্যান্ডকাপ মনে হয় সামনের দিকে, মনে হয় পিছনের দিকে মনে ছিল হ্যান্ডকাপটা বসে রয়েছে। সামনে বা পিছনের দিকে ঠিক খেয়াল নাই। মানে হ্যান্ডকাপ পরা, মানে কালো কাপড় দিয়ে বাঁধা। ওরা ২ জন সামনে। পরে আমার চোখ বাঁধছে। হ্যান্ডকাপ পরাইছে। তো পিছনে বসলাম আরকি আমি। কোন আওয়াজ নাই, বসে রইছি। মানে আসলে তখন মাথায় কিছু নাই। মানে কই যাচ্ছি, কোন প্রশ্ন, কোন আওয়াজ করব, নিজে থেকে কোন কথা বলতেছি না। যে ওরা কি আমাকে মানা করবে এটা না। আমি নিজে থেকে কোন কথা বলতেছি না। আমি টোটালি মানে ব্ল্যাংক হয়ে গেছি। যে আসলে কি হচ্ছে আমার সাথে? এই অবস্থা কেন? তো যাই হোক গাড়ি চলতেছে। অনেকক্ষণ ধরে গাড়ি চলল। মনে হয় প্রায় ১ ঘন্টা, ১ ঘন্টা খানেক ধরে গাড়ি চলছে। আমার মনে আছে আমি একটা জিন্সের প্যান্ট পরছিলাম। একটা এক কালারের টি-শার্ট পরছিলাম। মানে ওরা যাওয়ার আগেই বলতেছিল আরকি রুম থেকে বের হলেন, "আপনি কাপড়-চোপড় পরে নেন, আপনি আসেন আমাদের সাথে।" তো গেলাম একটা জায়গায় নিয়ে গেছে ১ম এ। ওই চোখ বাঁধাই আছে। নিয়ে যাওয়ার পরে উপরে তুলছে একটা জায়গায় উপরে। মানে বিল্ডিং এর ২ তলা বা এরকম হবে। উপরে তুলছে। চোখ বাঁধা অবস্থায় ২ জন ২ পাশ থেকে ধরে নিয়ে গিয়ে মানে একটা ছোট একটা মানে এরকম লাইক চিকন একটা জায়গার মতো, বাথরুমের মতো মনে হইছে আমার। আমার ঠিক চোখে দেখতেছি না কিছু, অন্ধকার ওইখানে। গেলাম ওখানে, ওখানে জাস্ট আমার ব্লাইন্ড ফোল্ডটা খুলে দেওয়ালের দিকেই করে রাখছে। এরকম মানে মানে আমার মাথাটা দেওয়ালের দিকেই করে রাখছে। পিছনে ঘাড় ধরে। পরে ওরা মানে ছবি-টবি তুলছে এরকম। কি করছে আমি জানি না। কিছুই দেখা যাচ্ছে না। আমি কাউকে দেখতেছি না। পরে ওখান থেকে ওই রুমের মধ্যে আমাকে একটা ছেঁড়া টি-শার্ট দিছে, পোলো টি-শার্ট। ওই কাপড়-চোপড়গুলো আমার যেগুলা ছিল বলতেছে, আমার কাছে মনে হইছে মনে হয় এগুলা ওরা নিয়ে গেছে ওখান থেকে। পোলো টি-শার্ট আর লুঙ্গি দিছে। এটা দেওয়ার পরে আবার চোখ বাঁধছে। চোখ বাঁধার পরে আমাকে একটা ফ্লোরের মধ্যে মানে ওই হার্ডবোর্ড আছে না? ১ কোমর পরিমাণ হার্ডবোর্ড, এটা হলো ৩-৪ ফিট এরকম একটা হার্ডবোর্ড। হার্ডবোর্ড দিয়ে একটা ছোট মানে ৩ ফিট লাইক ৪ ফিট বাই কতটুক হবে? ৩ টাইলস বা ৩ টাইলস মতো এরকম তোমার লেংথ হবে। এই উইডথ হবে। আর হাইটে ধরো আমার ৫ ফিট মতো। ৫ ফিট বা ৫.৫ ফিট এরকম। ব্লাইন্ড ফোল্ডেড, হ্যান্ডকাফ পরা। ওই গেঞ্জিটা পরা আছে, লুঙ্গিটা আছে। আমাকে ওখানে নিচে শুধু একটা চাদর ছিল আর একটা বোতল ছিল, পানির বোতল। তো ওখানে ফেলে রাখছে। পিছনে ব্লাইন্ড ফোল্ডেড।
আমি আসলে মানে কোনো সেন্স নাই, অন্ধকার পুরো এটা, ওখানে কিছুই মানে একটা স্যাঁতসেঁতে, বিল্ডিংটা একটু স্যাঁতসেঁতে টাইপসের, পুরো অন্ধকার। তো আমাকে অলরেডি ব্লাইন্ড ফোল্ডেড, ওরা বলতেছে চোখ খুলবি, মানে বলছে আমার এখানে ক্যামেরা আছে, চোখ খুলবি, খবর আছে, কি একটা থ্রেট দিছে, আর খুব বাজে ব্যবহার করতেছিল, গালাগালি করার মতো আর কি। কারা করতেছে কিছু দেখতেছি না চোখে, ব্লাইন্ড ফোল্ডেড শুয়ে রয়েছে এখানে, চিন্তা করতেছি কি হবে না হবে জানি না। পরে কিছুক্ষণ পরে আবার দুইটা লোক আসছে, দুইজন এসে আমাকে নিয়ে গেছে ইন্টারোগেশন সেলে। জানি না কোন সেলের, তো জানি না, আমাকে দুজনে হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছে এক জায়গায়, চোখ বন্ধ। গেলাম, নিয়ে গিয়ে যাওয়ার সময় যখন বসলাম, বসার পরে এদিক দিয়ে টিস্যু ঢুকাই দিছে চোখের নিচে, অনেকগুলো টিস্যু ঢুকাই দিছে যাতে না দেখি সামনের দিকে। তো যখন শুরু করতেছে ইন্টারোগেশন, মানে একটা স্মেল, আমি জানি না এটা মদের গন্ধ কিনা, একটা একটা সেন্টের মতো একটা, আমি যখন আসলে আমি জানি না আসলে মদের গন্ধ কেমন, আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে ওরা ড্রাঙ্ক, ওরা মানে স্মেলটা আর কি, একটা পুরা রুমের মধ্যে স্মেল হঠাৎ করে। তারপর পাশে বসছি একটা চেয়ারে, এই যে তোমরা এখন বলতেছো না, একটা চেয়ার বলতেছে না যে তোমার ইলেকট্রিক চেয়ারের কথা বলতেছে, এটা আসলে ইলেকট্রিক চেয়ার না, আমাকে ওইরকম কাইন্ড অফ ওই ধরনের একটা চেয়ারে বসাইছে, আমি তো চোখে দেখতেছি না, আমার হাতলওয়ালা চেয়ার বলছি, ওই চেয়ার গুলো ঘুরানো যায়। তো এগুলো আসলে রিভলভিং চেয়ার, এগুলো নিচে থাকে, মানে যেটা দেখছি এটা মোটর আছে, ওখানে ঘুরানো যায়। আমরা এই ঘটনাগুলো পরে আবার শুনতেছি অন্য বন্দির কাছ থেকে, যখন জেলে গেছি তখন। এগুলো এগুলো ঘুরানো যায় এগুলা, ওরা মোটর অন করলে এগুলা মানে মানে কন্টিনিউয়াস রোটেট করবে। তো যাই হোক, শুরু করতেছে, ওরা কথাবার্তা বলা শুরু করলো যে তোমার নাম কি, সরি তুই, ফার্স্টে তুই তুই করে করা শুরু করো নাই, প্রথমে নর্মাল কথাবার্তা বলতেছে, এই যে তোমার নাম কি, তুমি কই কি কি করো না করো, হাবি যাবে এসব বলা শুরু করতেছে। তো বলতেছে যে তুমি মানে এবার আস্তে আস্তে মাশরুর সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করছে, বলছে মাশরুর ভাই পাওয়া যাচ্ছে না, তোর এত মাথা ব্যথা কেন, তোর সমস্যা কি, আবার একই কথা বলতেছে। আমি বললাম যে উনি তো আমার ইউনিভার্সিটির আমার এলাকার বড় ভাই, আমার একই স্কুলে, আমরা একসাথে চলাফেরা করি। আমি বললাম যে, বলছে তোরা কোন সংগঠন করস, আমি বললাম, আমরা কোনো সংগঠন করি না। এটা বলার সাথে সাথে আরো কি জানি প্রশ্ন করছে, ঠিক মনে নাই, দুই পাশ থেকে দুজনে মারা শুরু। আমার হ্যান্ডকাপ ছিল, এদিকের মধ্যে তো একজন লাঠি ঢুকাই দিছে, একটা লাঠি ঢুকাই দিছে এদিক দিয়ে, আর এদিক দিয়ে দুই পাশ থেকে দুজনে মারতেছে। তো মানে আমি জানি না ওরা আমাকে কতক্ষণ মারছে আসলে, অনেস্টলি আমি আসলেই জানি না ওরা আমাকে কতক্ষণ পারছে, বাট দুই পাশ থেকে মায়ের, হাঁটু দুইটা আছে, হাঁটুর মধ্যে মানে কন্টিনিউয়াস বাড়ি। এরপরের আমি আসলে খুব জানি না এরপর কি হইতেছে, আমাকে বিভিন্ন প্রশ্ন করতেছে ওরা, যেমন আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা, আমি কোনো এর মধ্যে একটা জিনিস নিয়ে কথা হচ্ছে যে মাসরুর ভাইয়ের বাসার মধ্যে বই এবং ল্যাপটপ ছিল, ওনাকে যখন পাওয়া যাচ্ছে না, তখন আমি ওনার বাবাকে সহ নিয়ে গিয়ে ওর বাসা থেকে, যখন দুই তিন মানে ওনাকে পাওয়া যাচ্ছে না একদিন দিন ধরে, ওর ল্যাপটপ বই এগুলা সব আমি, বাট আমরা বইগুলো নিয়ে আসছিলাম, বই আর ল্যাপটপ ট্যাপটপ গুলো নিয়ে আসছিলাম ওর বাসা থেকে, ওর বাসা থেকে, মাসরুর ভাইয়ের বাসা থেকে। তো ওরা বলতেছে ওই বইগুলা কই, আমাকে জিজ্ঞেস করতেছে বই ওরা কিন্তু আমাদেরকে ফলো করতেছিল, একটা জিনিস খেয়াল করো, মাসুর ভাইকে যখন নিয়ে গেছে, আমরা যারা যারা ওদের সাথে ঘুরতাম, ওরা কন্টিনিউয়াস আমাদেরকে ফলো করছে, আমরা কি করতেছি, কই যাচ্ছি, ওই এরিয়াতে ওরা সব সময় ছিল এখানে, মানে, তোমার এজেন্সির লোকজন। বলছে তোমার বইগুলো কই নিয়ে গেছো, এই সেই। তো ওরা এটার জন্য আমাকে অনেক মারছে এটার জন্য। তারপর ধরো তোমার আমাদেরকে বলতেছে তোমরা, আমরা কোনো জঙ্গি সংগঠনের সাথে আছে কিনা। বললাম যে দেখেন আমি দুবাই থেকে আসছি, আমি চাকরি করি, আপনি দেখেন আমার আমার ইয়াগুলা দেখেন। এটা কিন্তু ওই দিন কি হয়েছে আর যায় না, এর পরের দিন আবার ইন্টারোগেশন সেম, ব্লাইন্ড ফোল্ডেড, নিয়ে গেছে, আবার বিভিন্ন প্রশ্ন, যে তুমি কোন দলের সাথে কাজ করো, ওরা বলতেছে আমরা নাকি সিরিয়াতে যেতে চাই। বলছে তোমরা সিরিয়াতে যাইতে চাও না, আমি বললাম যে আমরা সিরিয়াতে কেন যাব। এটা যখন বলতেছি আবার মায়ের, মানে কথা ওর মতো না হলে তুমি মায়ের খাবা, মানে এখানে কথা হচ্ছে এটা, কথা ওর মতো হবে না, মায়ের খাবা। তো ওখানে এরকম চলতেছে, ইন্টারোগেশন চলতেছে, বিভিন্ন পলিটিক্যাল অ্যালায়েন্স আছে কিনা, মানে ইন্টারোগেশন শেষ, আবার ব্লাইন্ড ফোল্ডেড ওই রুমে, ওই যে ছোট একটা জায়গা আছে ওটার মধ্যে কান্নাকাটি করতে, মানে কান্নাকাটিও আসতেছে না আসলে, মানে ওই অবস্থার মধ্যে মায়ের খেতেছি। প্রথম দুই তিন দিন মায়ের খেয়েছি, প্রথম দুই দিন মায়ের খেয়েছি, লাস্টের দিন মারে নাই, লাস্টের দিন মারে নাই, মানে ওখান থেকে যখন নিয়ে যাচ্ছে আমাদেরকে, আমি আসলে আমার সাথে যে ওরা আছে আমি জানি না,
আমি পরে শুনছি মানে আমাকে যে ইন্টারোগেট করতেছে ওরাও নাকি শুনছে, কিন্তু আমি কারো আওয়াজ শুনি নাই। মানে আমার যে ওই আমরা দুইজন ছিলাম না, আরো আমি আর রিবাত আর আরজু, ওরা নাকি শুনছে যে ওরা আমাকে যে মারতেছে ওরা শুনছে এটা, মানে কথাবার্তা বলছে এটা শুনছে। এখন ওখানে অন্ধকার, ব্লাইন্ড ফোল্ডেড পড়ে রয়েছি, খাবার দিত এক পেটে, কখন দিন হইতেছে কখন রাত হইতেছে আসলে কিছু জানি না। যখন ফ্লোরে ছিলাম ওখানে সিস্টেম আছে কিছু, এগুলো আমি যত বন্দির কাছ থেকে শুনছি সেম ডেসক্রিপশন, মোটামুটি অনেকে একই ধরনের কথা বলছে। তো ফ্লোরে পড়ে রয়েছি, ব্লাইন্ড ফোল্ডেড। তুমি যদি বাথরুমে যেতে চাও, সিস্টেম হচ্ছে যে হ্যান্ডকাপটা আছে না, হ্যান্ডকাপটা তোমার ওই তোমার টাইলস আছে না, টাইলসে বাড়ি দিতে হবে। টাইলসে বাড়ি দিলে দুই তিনজন ওরা একজন লোক আসে, এসে বাথরুমে নিয়ে যাবে, ধরে ধরে নিয়ে যাওয়ার পরে তুমি যখন বাথরুমের মধ্যে মাথাটা দিছো ভিতরে, তখন ওরা পিছন থেকে এই ব্লাইন্ড ইয়াটা খুলে দিত, মানে ওই কালো যে ইয়াটা বাঁধছে ওটা খুলে দিত। তো ওখানের ভিতর ঢুকতাম, ওই বাথরুম টাথরুম সারতাম, ভিতরে দেখার চেষ্টা করতাম বাথরুমটা কিরকম। বাথরুমটা হচ্ছে জাস্ট উপর অনেক লম্বা, বাইরে কিছু দেখা যাচ্ছে না, খুবই স্যাঁতসেঁতে, খুবই বাজে অবস্থা বাথরুমের। তো পানি টপ 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 সবসময় পানি পড়তো নল দিয়ে এরকম। বাথরুম শেষ করে আবার আবার যখন নক করতাম ইয়াতে, ওরা আসতো, আবার মাথাটা এদিক দিয়ে দিয়ে বাইন্ধে দিত, আবার নিয়ে ঢুকাই দিত। একদিন একটা লোক আসছে, একজন এসে বলতেছে আমার কাপড় চোপড় গুলা দিছে, বলতেছে এগুলা পর, তোরা বাইচে গেছস। তো এখন ওইটা পরলাম, কাপড় চোপড় পরলাম, হ্যান্ডকাপ ছিলাম, হ্যান্ডকাপটা খুলে দিছে, কাপড় চোপড় পরছি, পরার পরে আবার নক করছি তোমার ইয়াতে, ওরা আসছে, এসে আবার হ্যান্ডকাপটা দিল, আবার একটা গাড়িতে তুলছে। গাড়িতে তুলে এরকম অনেকক্ষণ এখানে প্রায়, ওই দিনের জার্নিটা পিছন দিকে মনে হয় একটা গাড়িতে বসাইছে, মাইক্রোবাস, ওটা কিরকম ছিল সেটাও জানি না, ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম। আবার ওখান থেকে নামায় ওই গাড়িটাতে তুলছে, তোলার পরে তোমার অ্যারাউন্ড আমার কাছে মনে হচ্ছে ঘন্টা দেড়েকের উপরে আমরা ড্রাইভ করছি ওরা গাড়ি। ড্রাইভ করার পরে আরেকটা জায়গায় নিয়ে আসছে। এখন যে জায়গায় নিয়ে আসছে সেটা ওইরকম মানে অন্ধকার না, মানে আলো দেখতেছি সবকিছু আছে। এটা হচ্ছে সেল। সেলগুলো হচ্ছে তোমার ধরো মানে ওই যে সামনের ইয়ে আছে, ওই যে তোমরা ওগুলা দেখা যায় না, আমি দেখিনি এগুলো হয়েছে কিনা, দেখাইছি কিনা এখানে, আমি আসলে ভালোভাবে খেয়াল করি না আয়নাগুলো যে ওনারা গেছে। এটা ধরো লম্বাই ধরো সেলটা, বাথরুম আছে, মানে তুমি যদি পা টানো বাথরুমে চলে যাবে আর কি তোমার, বাথরুম এবং সেলটা একসাথে। বাথরুম না, মানে একটা ওয়াল দিছে আর কি, জাস্ট সেপারেট করে দিছে। তুমি বসলে ওরা ক্যামেরা থেকে দেখে, সামনে ক্যামেরা আছে, কন্টিনিউয়াস লাইট জ্বালানো, একটা দুইটা তিনটে চারটা মতো সেল ছিল এখানে, লম্বা লম্বা সেল চারটা মতো। তো আমি যখন আমাকে ওখানের মধ্যে ঢুকাচ্ছে, প্রথমেই দেখতেছি হচ্ছে মাসুর ভাই, মানে প্রথম সেলে মাসুর, পরের সেলটা গ্যাপ, পরের সেলে আমাকে রাখছে। আমার সেলের পরে আরেকজন ছিল, সে হাফেজ ছেলেটা, নাম রাকিব। ওখানেই পরিচয় হয়েছে, কথাবার্তা বলা, ওখানেই পরিচয়। আমাদের কই নিয়ে গেছে এটা কিন্তু আমরা জানি না। আমি কিন্তু প্রথম প্রায় ৩-৪ দিন পরে আমি প্রথম আলো দেখতেছি। হ্যান্ডকাপ খুলে দিছে তখন ওই সেলের ভিতরে। এবার মাশরুমের পাশে ছিল, আমি উনি কাঁদতেছে। মাশরুম ভাই আমাকে বলতেছে যে, "ফরহাদ আমাকে মাফ করে দিস।" আমি মাশরুম ভাইয়ের সাথে কোন কথা বলতেছি না। আমার রাগ উঠছে মানে উনার উপরে যে, "কিরে ভাই তুই" মানে উনি আমার থেকে মাফ চাইতেছে। বলছে, "ফরহাদ আমাকে মাফ করে দিস।" আমি কথা বলতেছি না, মেজাজ খারাপ তার সাথে তার উপর। আমাদের সাথে কিন্তু একসাথে রিবাতকেও নিয়ে আসছে। রিবাতকে রাখছে ওই লাইনের ও 2nd রোতে। মানে আমাদের ওই রোতে রাখে নাই। মানে এখানে দেখতেছি মানে ২ টা রো আছে, ২ টা রো এর সেল। মানে পিছনে আরেকটা রো আছে। ওই মাশরুকে ইয়াকে রাখছে, রিবাতকে রাখছে ওই রোতে। ইন দ্যা মিন টাইম আমি আরজুকে দেখি নাই। মানে আমাদের সাথে আমরা কিন্তু ৩ জনকে ধরছি চুয়েটের একই দিনে। আরজুকে দেখি নাই। পরে শুনছি আরজুকে নাকি ছেড়ে দিছে। এর পরের দিন আরজুকে ছেড়ে দিছে। তো এবার ছিলাম এখানে। এখন ওইটা কি আমরা জানি না। এখানের মধ্যে যে লোকগুলো আসতেছে আমাদেরকে খাবার-টাবার নিয়ে আসতেছে, এগুলো সবগুলো আছে তোমার ওই আ সিভিল ড্রেসে, এবং ওরা উনি কোনো কথা বলতেছে না। লোকটা কক্সবাজারে ছিল। তো আমাদেরকে বারবার বলতেছে, "ভাই আপনারা কেন ফেসবুকে স্ট্যাটাস-ম্যাটাস এগুলা দিতেছেন? এখন সরকার অনেক এই সমস্যা, ওই সমস্যা।" আমরা বললাম যে, "ভাই আমরা কোথায় একটু বলেন।" মানে ওরা চিরাঙ্গা লোক। আমি বললাম যে, "ভাই একটা ফোন আমার বাসায় একটা ফোন করেন না ভাই।" বলছে, "ভাই আপনাদের সাথে যে আমি যদি কথা বলি এখানে ক্যামেরা আছে, আমাদের সমস্যা হবে।" বাট ওদের কোনো ড্রেসও নাই, মানে কোনো কিছু না। আমি কই আছি সেটাও জানি না। কিন্তু আলো দেখতেছি, কথা বলতে পারতেছি মানুষের সাথে। তো ওই রাতে আবার ইন্টারোগেশন। চোখ বাঁধছে আবার। ফার্স্টে ওই তোমার সেলের মধ্যে দিয়ে তোমার হাত ২ টা বাইর করে দিছি। ওরা চোখ বাঁধছে। চোখ বাঁধার পরে ওখান থেকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই একটা রুমের মধ্যে বসাইছে আবার। তো রুমে ঢুকলাম। একটা চেয়ার এরকম, তাও হাতলওয়ালা চেয়ার। এখন কাউকে তো দেখতেছি না আবার। এবার বিভিন্ন প্রশ্ন যে, "তোমরা
এবার বলতেছে তোমার চুয়েটে তোমরা কি করতা, তোমরা ওখানে কি করতা, ও তোমরা কেন রোহিঙ্গা ক্যাম্পে গেছিলা, রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে তোমরা মানে তোমাদের কোন তোমার পলিটিক্যাল কোন উদ্দেশ্যে গেছো। এবার হাসিনার নিয়ে প্রশ্ন করতেছে, আমাকে বলতেছে হাসিনা তোমাকে ফোন দেয় নাকি, এরকম ডাইরেক্ট এই ওয়ার্ডটা ইয়া করে দিও, মানে গালিটা ইয়া করে দিও, এখানেই বলতেছে তোমাকে মানে চরম গালাগালি, হাসিনা তোমাদেরকে এটা করে কিনা, হাসিনা থাকলে সমস্যা কি তোমাদের।